হ্যালো, কি অবস্থা তোমাদের? আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব, যে কোয়েশ্চেনটা আসলে ট্রাক থেকে বালি পড়ে যাওয়া। সো এই টাইপের কোয়েশ্চেন এইচএসসি তে ফিজিক্স ফার্স্ট পেপার দুইবার আসছে। 2023 সালে চট্টগ্রাম বোর্ডে আর 2025 সালে ঢাকা বোর্ডে আসছে। সো এটা খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন, অ্যান্ড কোয়েশ্চেনের সাথে মানে এই কোয়েশ্চেনটা সলভ করতে হলে তোমার প্রপার নিউটনের সেকেন্ড ল এর আন্ডারস্ট্যান্ডিং দরকার। আমি এটার একটা ফার্স্ট ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওতে আমি আসলে কোয়েশ্চেনটা অন্যভাবে বুঝিয়ে সলভ করেছিলাম। সো আমার ওই সলিউশন প্রপার কোয়েশ্চেন অনুযায়ী ভুল ছিল। ঠিক আছে, কোয়েশ্চেন অনুযায়ী ভুল ছিল। এখন কোন কোয়েশ্চেন অনুযায়ী ওইটা সলভ করছি সেটাও আমি একটু ব্যাখ্যা করি। সো চলো আমরা ওই ভিডিওটা একটু দেখি। সো এই ভিডিওতে আমি মূলত যেই কাজটা করছি, যে এই যে প্রয়োজনীয় বল বের করার ক্ষেত্রে আমি কি করছি জানো, এইখানে তোমার এই যে প্রয়োজনীয় বল ঘ নাম্বারটা বের করার ক্ষেত্রে, হ্যাঁ, যে জিনিসটা যে ভুলটা করছি সেটা দেখতে পারবা এখনই। যে আমি মূলত এখানে কি করলাম, যে প্রথম 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড পর্যন্ত, প্রথম 30 সেকেন্ডে মধ্যে বস্তুটাকে যদি থামানো হয় তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা আমি এখানে দেখাইছি। এই যে এই জিনিসটা দেখো, আমি আরেকটু এটা সামনে টেনে দেই। এই যে ভুলটা মূলত করছি এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় ভুলটা করছিলাম। এই যে 0 থেকে 1800 সেকেন্ড দিলাম। এটার মানে হচ্ছে প্রথম থেকে 1800 সেকেন্ড পর্যন্ত যেই আমার ইয়েটা থাকবে বা মানে সময়কাল, এই সময়কালের মধ্যে আমি থামাইতে চাই, ওই থামানোর জন্য প্রয়োজনীয় বল কত, সেই বলটাই মূলত এখানে বের করা হয়েছে। সো দিস ইজ নট কোয়েশ্চেন অনুযায়ী কারেক্ট। এখন কোয়েশ্চেনে যদি বলা থাকতো যে প্রথম 30 মিনিটের মধ্যে যদি থামাইতে চাই তাইলে কত বল প্রয়োগ করতে হবে, তাইলে আমার এই কোয়েশ্চেনের সলিউশন ঠিক আছে। ক্লিয়ার? এমনকি এই কোয়েশ্চেনের ভিডিওটা আপলোড করার পর বেশ অনেক কনফিউশন তৈরি হয়েছে। সো এখন ওইটার জন্য ওই জিনিসটার ক্ল্যারিফাই করার জন্য অ্যান্ড প্রপার সলিউশন, পাশাপাশি টপিকটা কিভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে সেটার ডিটেলস হচ্ছে আজকের এই ভিডিওটা। সো এই ভিডিওতে আমি মূলত উচ্চতর দক্ষতার সলিউশনটা নিয়ে বেশি আলোচনা করব, পাশাপাশি এই জিনিসটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কিভাবে হয়ে ওঠে সেটা নিয়ে আমি আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো আমাদের দেখো এখানে আমরা একটা জিনিস অলরেডি বুঝে গেছি কি, যে দেখো 6000 কেজি ভরের বালুভর্তি ট্রাক 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে, ঠিক আছে, 1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালি পড়ছে। ওকে, সো 30 মিনিট পর ট্রাকটিকে 10 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো, মানে 30 মিনিট পরে। ওকে, তার মানে টি 0 থেকে টি 30 মিনিট কিসে ছিল? ট্রাকটা ছিল সমবেগে ছিল, যেটা আমরা গতে বের করছি। ওকে, যেটা আমরা কিসে বের করছিলাম? গতে বের করছিলাম। সো গতে আমাদের মূল কাহিনীটা ছিল 20 মিনিট বলো আর 30 মিনিট বলো বা তুমি 25 মিনিট বলো, সব সময় মানে এত সময় পরে যত সময় বলো, মানে প্রত্যেকটা মুহূর্তে 0 থেকে 30 মিনিট পর্যন্ত সবসময় সমবেগ। সো এই সময়ে ট্রাকের বেগ কত ছিল? ট্রাকের বেগ ছিল 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, ফাইন। তো এই ভেলোসিটিটাকে যদি আমরা কিসে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, সো 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 ইজ ইকুয়াল টু, সো এটা দিয়ে যদি কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কি আসে, 36 100 দিয়ে কাটলে এটা হচ্ছে 10,
সো 36কে যদি আমি কাটি 2, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার বেগ। এখন আসো এটার একটা রোড ম্যাপ আমরা সাজাই। সো t0 থেকে t30 মিনিট, t30 মিনিট থেকে এখানে হচ্ছে আরেকটা টি আছে, সেই টিটা আমরা জানি না। এখন এইটা যে আমি রোড ম্যাপ করলাম কিসের উপর ভিত্তি করে করলাম, তার মানে এই ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কি বলছে, এত বেগে চলছে, মানে হোয়াট এভার সে আচ্ছা আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলতে কি বুঝি, গাড়ির একদম গতির শুরুতে? নো, ব্যাপারটা আসলে এরকম না। যখন আমরা সময় গণনা করা শুরু করব তখন যে ভেলোসিটিটা, সেটাই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এখন গাড়ি চলতেছে হঠাৎ করে যদি আমি টাইমার অন করি, হ্যাঁ ধর টাইমার অন করে গাড়ির ভেলোসিটি আমরা স্পিডোমিটার দিয়ে দেখতেছি কত স্পিড, তাহলে ওই টাইমার যখন স্টার্ট করলাম t=0, ওইখান থেকে কিন্তু আমরা ইনিশিয়াল ভেলোসিটি কাউন্ট করে গাড়ির ওভারঅল গতিশীলতা পরিমাপ করতে পারি। বুঝতে পারছি? অলওয়েজ গতিশীলের হওয়ার শুরু থেকে ইনিশিয়াল ভেলোসিটি, এই জিনিসটা এভাবে ভাবা হয় না, ঠিক আছে? তো এবার দেখো ইনিশিয়ালি যখন t0 তখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছি? ঠিক তেমনি এখানে এসে 30 মিনিট পরেও ইনিশিয়াল ভেলোসিটিটাই সেম থাকবে 20 মিটার পার সেকেন্ড। হইল? এরপরে দেখো, এরপরে টি টাইম পরে তার ভেলোসিটি কি হবে? 0 হবে। তো 0 হইল। এখন দেখো এই যে 30 মিনিট পরে ট্রাকটিকে 10 মিটার দূরত্বে থামানো হলো। ওকে, সো 30 মিনিট পরে ট্রাকটিকে 10 মিটার দূরত্বে থামানো হলো। তার মানে এখান থেকে এর যে দূরত্ব, এটা কি 10 মিটার। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে এটার দূরত্ব কি ছিল? 10 মিটার। আচ্ছা, সো এখন এই কত সময় পরে গিয়ে ভেলোসিটি 0 হয়, আমাদের এখানে কিছু জিনিস বের করতে হবে। সময়টা আমাদেরকে বের করতে হবে, কত সময় পরে ভেলোসিটি 0 হয় 10 মিটার দূরত্ব অতিক্রম করার পরে। তো আমাদেরকে মূল কোয়েশ্চেন বলছে কি? মূল কোয়েশ্চেন বলছে যে গাড়ি থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান। গাড়িটাকে আমরা থামাইতে চাই, থামানোর জন্য প্রয়োজনীয় বল বের করতে হবে। ফাইন, তাহলে এবার স্টার্ট করি আমরা যে আমাদের আগের আন্ডারস্ট্যান্ডিং থেকে ধরো আমরা তো নিউটনের সেকেন্ড ল জানি, এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। ওকে, তো এই জিনিসটা, এই সূত্র মানে এই ম্যাথ অনুযায়ী এই সিস্টেমের জন্য আমরা লিখব কিভাবে? আমরা এই সিস্টেমের জন্য লিখব এফ, আমরা এই সিস্টেমের জন্য লিখব যে এম ডি ভি ভেক্টর ওভার ডিটি ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এফ এক্সটার্নাল প্লাস ভি রিলেটিভ ইন্টু ভেক্টর সাইন আমি দিচ্ছি, ইন্টু ডিএম ওভার ডিটি। ওকে, এটা কি? এই সিস্টেমের জন্য, এই ধরনের পরিবর্তনশীল সিস্টেমের জন্য। সো আমি এখানে লিখে দেই, নোটটা লিখে দেই, পরিবর্তনশীল ভর সিস্টেমের জন্য, পরিবর্তনশীল ভর এই ধরনের সিস্টেমের জন্য নিউটনের সেকেন্ড লটা এভাবে প্রযোজ্য হবে। ওকে, সো কেউ যদি বলে যে এখানে ভাইয়া এখানে ভি আর ভি রিলেটিভের মধ্যে পার্থক্য কি? আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল। তুমি যদি এখানে ভি দাও, তোমার এই সূত্র 100% ইনকারেক্ট, রং। ঠিক আছে, এটা আমরা সেপারেট আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব কেন এখানে ভি রিলেটিভটা আসছে, কিভাবে আসছে, সেটা আমি আসলে তোমাদের এই টপিকের এই প্রশ্নের ফার্স্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। ঠিক আছে, আবার আরেকটা সেপারেট ভিডিও বানাবো, কারণ ওই ভিডিওতে বলি নাই যে ভি রিলেটিভটা কেন থাকতে হবে বা অন্য কিছু কেন পসিবল না, এই জিনিসটা কিভাবে ম্যাথমেটিক্যালি কারেক্ট। ওকে, সো
পরিবর্তনশীল ভরের জন্য আমাদের নিউটনের সেকেন্ড ল এইটা। এখন এই সূত্রটাই এখানে কিভাবে প্রযোজ্য, বা আমরা কিভাবে এফ এক্সটার্নাল জিনিসটাকে আমরা কিভাবে ভ্যালিড করতে পারি, এটা আমাদেরকে এখানে বুঝতে হবে। ওকে, তাহলে আবার আসি। সো এবার দেখো আমরা আবার সেম জিনিসটা লিখি যে এফ এক্সটার্নাল না, আমরা এম ডি ভি ওভার ডিটি ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল প্লাস ভি রিলেটিভ ডিএম ওভার ডিটি। ফাইন। এখন আমাদের এখানে সিনারিও দুইটা, হ্যাঁ সিনারিও দুইটা। সো সিনারিও 1 যখন টি 0 থেকে টি 30 মিনিট এই সময়ে আমার কি হয়, এই সময়ে আমাদের এফ এক্সটার্নাল 0, এই সময় আমাদের এফ এক্সটার্নাল কি 0। আরেকটা জিনিস ভি রিলেটিভ জিনিসটা কি, ভি রিলেটিভ হচ্ছে ভি রিলেটিভ ইজ ইকুয়াল টু ভি রিলেটিভ। ওকে, তো কার সাপেক্ষে কার রিলেটিভ ভেলোসিটি, সো ভি রিলেটিভ হচ্ছে ট্রাকের সাপেক্ষে বালির বেগ। তাহলে এবার তুমি এখানে দেখো যে ভি মাইনাস ভি, তাহলে কোনটা ট্রাক, তার মানে কার সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে, তার মানে যার সাপেক্ষে সে বাদ যাবে এখানে, আর যার বেগ বালির বেগ এখানে থাকলো। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, যখন বালি ট্রাক থেকে পড়ে ইনিশিয়ালি একদম ওই মোমেন্টে টি ইজ ইকুয়াল টু 0 টাইমে যখন বালি পড়তেছে ট্রাক থেকে, তাহলে বালির ভেলোসিটি এবং ট্রাকের ভেলোসিটি সেম থাকবে। এইভাবে চিন্তা করো, ধরো একটা ইয়ের গায়ে, এই যে ফুটবলের গায়ে তুমি একটা ছোট্ট মার্বেল বা পুঁতি ট্যাপ দিয়ে আটকাই দিছো, এরপরে ফুটবলটাকে লাথি দিচ্ছ, তাইলে ওই যে পুঁতি বা ওই যে ছোট্ট বল বস্তুটা যে আছে, ওই পার্টিকেলের যে ভেলোসিটি, ফুটবলের ভেলোসিটি সেম। এখন ওই পার্টিকেলটা যদি ফুটবল থেকে পড়ে যায়, তার ইনিশিয়াল ভেলোসিটি হবে ফুটবলের ভেলোসিটির সমান। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সময়ের মধ্যে ভি রিলেটিভ ইজ ইকুয়াল টু 0। সো ভি রিলেটিভ এই টাইমের মধ্যে ভি রিলেটিভ 0 অ্যান্ড এফ এক্সটার্নাল এই টাইমে 0। ওকে, আমরা বুঝতে পারছি যে এই টাইমে ভি রিলেটিভ 0 কিন্তু এফ এক্সটার্নালও 0, তাইলে আমরা কি লিখতে পারি, এম ডিভি ওভার ডিটি 0, এইখান থেকে আসতো ডিভি 0, দ্যাট মিনস ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ভি ফাইনাল। এখন এটা তো আমাদের গ পার্টটা ছিল, ঠিক আছে, এটা আমাদের গ পার্ট ছিল, কিন্তু ঘ পার্ট সিনারিও 2, সিনারিও 2 হচ্ছে যখন এফ এক্সটা মানে টি 0 থেকে টি 30 থেকে টি হচ্ছে ধরো আরেকটু বেশি, মানে ওই যে যখন থেমে যাবে। ওকে, তাহলে এই থামার পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে আমার কি জানতে হবে, এই যে সম্পর্কটা কিভাবে খাটে, বুঝতে পারতেছো? আচ্ছা, এখন আমি একটা কথা বলছিলাম যে ট্রাক থেকে বালি পড়তেছে, হ্যাঁ, তাহলে বালির ভেলোসিটি ট্রাকের ভেলোসিটি সেম, বুঝতে পারছি? তাহলে যদি সেম হয়, তাইলে এখানেও ভি রিলেটিভ 0। তাহলে কিন্তু এবার এক্সটার্নাল ফোর্স 0 হবে না, বাট এফ এক্সটার্নাল নট ইজ ইকুয়াল টু 0। কোন কেসে? এই সিনারিওতে 0 হবে না। তাইলে আমরা লিখতে পারি যে এম ডিভি ওভার ডিটি ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল। হইল এম ডিভি ওভার ডিটি ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল। তাইলে এই এফ এক্সটার্নাল
থেকে আমরা ওভারঅল মানে এবার বুঝে গেছি এখানে এফ এক্সটার্নাল 0, এইখানে 0, প্রথম 30 মিনিট পর্যন্ত 0, পরবর্তী সময়ের জন্য কিন্তু সেটা 0 হবে না। ওকে, কারণ এফ এক্সটার্নাল প্রয়োগ করে তাকে কিন্তু থামানো হচ্ছে, এটা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। এফ এক্সটার্নাল প্রয়োগ করেই তাকে থামানো হচ্ছে। ফাইন, তাহলে এবার আসো, তাহলে এরপরে আমরা দেখব যে এফ এক্সটার্নাল, এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এম ডিভি ওভার ডিটি। এখন এখানে আসো, এই জিনিসটা বুঝো যে এই যে এম, এটা কতক্ষণ পরে, এটা হচ্ছে 30 মিনিট পর ভর, 30 মিনিট পরে পর এই ভরটা থাকবে। আর এটা কি, এটা তো ত্বরণ। ওকে, সো আমরা একটা মানে এই যে সিম্পলিসিটি সিনারিওতে আমরা একদম এটারে জটিল মানে জটিল ভাবে জিনিসটাকে এরকম ভাবে দেখতেছি না। সো সিম্পলিসিটির সিনারিওতে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণ ইউজ করে কি বের করব, ত্বরণটা বের করব। ফাইন, ত্বরণটা বের করি। তাহলে ভি হচ্ছে 20 স্কোয়ার, সরি ভি হচ্ছে 0 ইউ 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস কত 10 মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি মাইনাস দিচ্ছি মানে এটা কিন্তু মন্দন, তার মানে এ এখানে আসবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ফাইন, তাহলে এখন আমরা এ পাইলাম। হ্যাঁ, আমাদেরকে 30 মিনিট পর এই যে ভরটা আছে সেই ভরটা ক্যালকুলেট করে আমরা দেখতে পারি। আচ্ছা আসো, এবার আসো যে আমরা 30 মিনিট পর ভর এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস কত হারে পড়তেছে 0.1 ইন্টু 0.1 ইন্টু টাইম টি। আচ্ছা, তাহলে টি 30 মিনিট, 30 ইন্টু 60 সেকেন্ড সমান কত আসে 1800 সেকেন্ড। সো 6000 মাইনাস 0.1 ইন্টু 1800, কত আসে এখানে 6000 থেকে 180 চলে গেলে থাকবে 5820 কেজি। ওকে, তাহলে এবার যদি আমরা যদি এবার দেখো সময় আমাদের কিন্তু বের করা লাগে না। হ্যাঁ, সময় আমাদের বের করা লাগে না। তাইলে এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এন্ড এই যে এক্সটার্নাল, এই তার প্রকৃতি কি, তার প্রকৃতি হচ্ছে বাধাদানকারী বল। তাহলে সে যদি বাধাদানকারী বল হয়, বাধাদানকারী বল এম, হ্যাঁ তাহলে এখানে আসতেছে 5820 ইন্টু 20 ইজ ইকুয়াল টু কত আসে 11640 নিউটন। ওকে, এইটা হচ্ছে এই কোয়েশ্চেনের একটা সলিড অ্যান্সার। এই কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে বা এটারে যদি আরো অ্যানালাইসিস করি, আরো অনেক ধরনের এই কোয়েশ্চেনে আমরা আরো কিছু লুপ হোল খুঁজে পাবো। ওকে, সো আমি বাকি লুপ হোলগুলোকে আরো বেশি কমপ্লেক্স সিনারিওতে নিচ্ছি না, কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে বা কোয়েশ্চেনের জটিলতা মানে জটিলতাটা আসলে ঠিক জটিলতাটা না বাড়িয়ে যতটুকু ভাবে সম্ভব সলভ করা যায় অতটুকু ভাবে দেখাইলাম। মানে যেই জিনিসটা আসলে না জানলেই না, ওই রকম ভাবে আসলে জিনিসটা সমাধান করাইলাম। মূলত এই টাইপের সমাধান এখনো পর্যন্ত খুব একটা গাইড বই আসে নাই। তারপরে রয়্যাল গাইডে এই সলিউশনটা দেওয়ার ট্রাই করছিল, ওই যে আমি যেরকম ফার্স্ট
সলিউশনটা করছিলাম 30 মিনিটের মধ্যে থামানোর জন্য, ওই সলিউশনটা ওরা দিয়ে রাখছে। 30 মিনিট পরে 10 মিটারের জন্য যে আমাকে প্রয়োজনীয় বল বের করতে হবে, ওই জায়গায় ওরাও আসলে আমার মতোই ভুলটা করে রাখছিল। আমি সেটা আসলে 2 মাস আগে ভিডিও করছিলাম, বাট বিভিন্ন কারণে হচ্ছে যে এটা আপলোড দিতে লেট হয়, কিন্তু পরবর্তীতে আমাকে আরেকজন পাঠায় যে আমার সমাধানটাই নাকি ওইখানে দেওয়া আছে। সো ওরাও আসলে সেম টাইপের মিস্টেক করছে যে প্রথম 30 মিনিটের মধ্যে যদি থামাইতে চায় তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে ওই জিনিসটা ওরা ইনক্লুড করে রাখছিল। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এখানে আরেকটা জিনিস আমাদের নজরে রাখতে হবে, একটা মানে জাস্ট কমন সেন্স দিয়ে আমরা চিন্তা করি। দেখো এইখানে ফোর্স, এখানে আমার যে এক্সটার্নাল ফোর্সটা আছে, এই এক্সটার্নাল ফোর্সটা যদি 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 কনস্ট্যান্ট হয়, এক্সটার্নাল ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, এক্সটার্নাল ফোর্স কনস্ট্যান্ট হলে সমস্যা এখানে আছে। মানে সমস্যাটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা কনস্ট্যান্ট হচ্ছে, কিন্তু আমার ম্যাস যে সিস্টেমের ভর কি হইতেছে, পরিবর্তনশীল। হ্যাঁ, সিস্টেমের ভর পরিবর্তনশীল। তাইলে আমার কিন্তু মানে কি, এক্সিলারেশন নট কনস্ট্যান্ট, এরকম সিনারিও আসবে। মানে এক্সিলারেশন কনস্ট্যান্ট হবে এরকম ভাবে বলা যাবে না। আবার আমার যদি এফ এক্সটার্নাল, হ্যাঁ, নন কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট যদি না হয় তাহলে আমার কি আসবে, এ কনস্ট্যান্ট সিনারিও খেয়াল রাখতে হবে। মানে আমি বুঝাইতে চাচ্ছি এখানে ভর পরিবর্তন হওয়ার কারণে দুইটা কনস্ট্যান্ট একইভাবে পসিবল না। মানে দাঁড়াচ্ছে যে এফ কনস্ট্যান্ট এন্ড এ কনস্ট্যান্ট, এই দুইটা এট দ্য সেম টাইম হইতে পারবে না। মানে এই দুইটা এট দ্য সেম টাইম হইতে পারবে না। টেকনিক্যালি এই দুইটা এট দ্য সেম টাইম হইতে পারবে না। তার মানে আমাদের এখানে কি পরিবর্তনশীল, মানে আমরা একটাকে পরিবর্তন ধরে এই জিনিসটা চিন্তা করতে পারি। তাহলে যদি ফোর্স পরিবর্তন হয়, যদি এফ পরিবর্তন হয়, তাহলে আমরা এফ এভারেজ কনসিডার করব। আমরা এফ এভারেজ কনসিডার করব। মানে এই দুইটা কনস্ট্যান্ট আমাদের এই ম্যাথে কিন্তু এটাই, এই ম্যাথে আমরা এফ কেও কনস্ট্যান্ট ধরলাম, এ কেও কনস্ট্যান্ট ধরলাম। মানে রিয়েলিটিতে এই জিনিসটা সম্ভব না। মানে আমাদের পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে মানে বাহ্যিক বলটাও কনস্ট্যান্ট, আবার কি কনস্ট্যান্ট দিচ্ছি, ত্বরণটাও কনস্ট্যান্ট না। এই দুইটা সিনারিও এট দ্য সেম টাইম কনস্ট্যান্ট বিবেচনা করে আমরা সিস্টেমটার ডায়নামিক্স সলভ করতে পারবো না। এখন আমরা কি করবো, যেহেতু এফ পরিবর্তনশীল, তাইলে আমরা সহজ উপায়ে যাই যে এভারেজ ফোর্সটা বের করব। সো এফ এভারেজ ইজ ইকুয়াল টু, তো আমরা ধরলাম এ ইজ ইকুয়াল টু -20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কনস্ট্যান্ট। বাট এফ এক্সটার্নাল ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব, এফ এক্সটার্নালি তো আমরা বের করব, তাই না? আমরা এফ এক্সটার্নাল বের করব। সো এফ এক্সটার্নালের এভারেজ, সো এফ এভারেজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ এক্সটার্নাল ডিটি ডিভাইডেড বাই ডিটি। তাইলে এইখানে T1 থেকে T2 এই সময়ের মধ্যে আমাদের যেই
এটা হচ্ছে টাইম এভারেজ বলে আর কি, টাইম এভারেজ মানে ফোর্সের টাইম এভারেজ আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখন দেখো আমাদের S ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এরকম একটা ফর্মুলা আছে। তাহলে টি হচ্ছে 10, ইউ কত, ইউ হচ্ছে 20, ভি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তার মানে এখান থেকে আসতেছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাইলে আমাদের এই যে টি এর যে লিমিট, টি এর লিমিট কত আসবে, টি এর লিমিট হবে, টি এর লিমিট কত থেকে কত, 1 সেকেন্ড, কিন্তু তার মানে 1800 সেকেন্ড থেকে 1801 সেকেন্ড, এইটাই হচ্ছে টি এর লিমিট। বুঝতে পারছি, এটাই আমাদের কিসের লিমিট, টি এর লিমিট কিন্তু। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, তাহলে আমাদের টি এর লিমিট বুঝলাম, মানে এখানে টি মূলত 1 সেকেন্ড, মানে তাদের যে সময়ের পার্থক্যটা আমরা দেখতেছি এটা মূলত 1 সেকেন্ড। ওকে, তাহলে এবার আসো, এবার আমরা এই জিনিসটা ক্যালকুলেট করব, এই যে এফ এভারেজ এই জিনিসটা ক্যালকুলেট করব। ওকে, তাহলে এইটা ক্যালকুলেট করতে হলে আমাদেরকে আগে এফ এক্সটার্নাল সমীকরণটা কি ছিল, এফ এক্সটার্নাল ছিল কি এম ডিভি ওভার ডিটি। এবার এখানে দেখো এম কি ছিল, ক্যাপিটাল এম মাইনাস 0.1 ইন্টু টি, আর এটা হবে এ, ঠিক আছে এ। এবার টি এর রেসপেক্টে, তাহলে এবার এফ এভারেজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1800 থেকে 1801, এই জায়গায় এফ এক্সটার্নাল ইন্টু ডিটি ওভার ডিটি 1800 থেকে 1801 ইজ ইকুয়াল টু তাহলে এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে যে 1800 আর এই হচ্ছে 1801, তাইলে এম মাইনাস 0.1 ইন্টু টি ইন্টু 20 ইন্টু কত আসে ডিটি, আর নিচে কি, নিচে হতো 1 আসতেছে। ওকে, সো তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে এরপরে যেই সমাধান আসবে, মানে এইটা কিন্তু দেখো এক লিমিট কিন্তু এক, এটা কত, এটা হচ্ছে 6000, মানে এটা আমাদের এখানে কত 6000। আচ্ছা, তাহলে আমি এটা পুরোটা করি, সো 1800 থেকে 1801 এই সময়ের মধ্যে এইটা 6000 মাইনাস 6000 গুণ করতে হবে আমাকে, 6000 ইন্টু 20 ইন্টু 1, আচ্ছা না, ইন্টু ডিটি মাইনাস 1800 থেকে 1801, 1800 থেকে 1801 0.1 টি ডিটি। তাহলে এবার তুমি দেখো এখানে কি আসে, সো এটা যদি বিয়োগ করি 1 আসে, তার মানে 6000 ইন্টু 20 মাইনাস 0.1 আমাদের বাইরে আসুক ইন্টু হাফ টি স্কোয়ার বাই 2, এই যে একবার। আচ্ছা, সো এইখানে আমাদের লিমিট কি আসবে, 1800 থেকে 1801। তাহলে আবার এখানে করো, এই জায়গায় আমাদের কত আসে, 6000 ইন্টু 20, সো 12000 মাইনাস 1/20 ইন্টু, এখানে আসবে হাফ দিয়ে আমি ভাগ করে দিছি, 1801 স্কোয়ার মাইনাস 1800 স্কোয়ার। তো এইখানেও একটা গুণ হবে,
তাহলে এটার রেজাল্ট আসবে 116,399 নিউটন। ওকে, সো এই হচ্ছে অ্যান্সার। কি এটা অ্যাভারেজ ফোর্স। কখন আমরা অ্যাভারেজ ফোর্সের হিসাবটা করলাম, কি কারণে করলাম? কারণ এই ধরনের সিস্টেমের মধ্যে আমার কি কি কনস্ট্যান্ট থাকতে পারবে আর কি কি পারবে না সেটা আমরা খেয়াল করছি আই থিঙ্ক। সো ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন দুইটা অ্যাট দ্য সেম টাইম কনস্ট্যান্ট থাকতে পারবে না। তো একটাকে কনস্ট্যান্ট ধরে, অ্যাক্সিলারেশনটাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম, ধরে অ্যাভারেজ ফোর্সটা ক্যালকুলেট করলাম। ওকে, সো এইটাই হচ্ছে মোস্ট মানে অ্যাকসেপ্টেবল সলিউশন। আমি খেয়াল করলাম যে অনেকেই আমার এই মিসক্যালকুলেশনটা বুঝতে পারছে, বুঝে আমাকে অনেকেই কারেক্ট সলিউশন কি হবে, কি হওয়া উচিত এটা নিয়ে অনেকেই আমাকে মেনশন করছে। সো আমি সময় করে এটার উপর বিস্তারিত ভিডিও বানালাম। আই থিঙ্ক এখন তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে আসলে কোয়েশ্চেনটার আগে কোথায় সমস্যা ছিল, এখন আসলে এটার সমাধান কিভাবে আসছে। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকলো। পরবর্তীতে আমরা আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন সলভ করব।